প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে। আর যে অঙ্কটি করাবো এটি যশোর বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। 2023 সালের 1 মার্চ তারিখে পামেলি নগদ 25,000 টাকা, ব্যাংক জমা 30,000 টাকা, যন্ত্রপাতি 40,000 টাকা ও শাওমির নিকট থেকে 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের নিম্নলিখিত লেনদেনগুলি সম্পাদিত হয়েছিল। এরপরে 2023 সালের মার্চ মাসে তার কিছু লেনদেন নিচেই দেওয়া আছে। করণীয় কতে বলা হয়েছে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। প্রারম্ভিক জাবেদা বলতে এখানে বোঝানো হয়েছে যে মালিক যখন ব্যবসা শুরু করেছে অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে, ওই তারিখে যে লেনদেনগুলো হয়েছিল সেই তারিখের জাবেদা। তো এখানে দেখেন ওই 1 তারিখে তিনি নগদ 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলেন, এটা একটি লেনদেন। এবং ব্যাংক জমা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলেন, এটি একটি লেনদেন। যন্ত্রপাতি 40,000 টাকা নিয়ে শুরু করছিলেন, এটিও একটি লেনদেন। এবং শাওমির নিকট থেকে 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছিলেন, এটাও একটি লেনদেন। তো এই লেনদেনগুলোর আমরা প্রথমে আলাদা আলাদা জাবেদা করে নেব, তারপরে আমরা সব মিলে একত্রে একটি জাবেদা দিব। তাহলে আমার মনে হয় সুবিধা হবে আপনাদের বোঝার জন্য। তো আমি এখানে রাফে প্রথম দেখেন প্রত্যেকটা লেনদেনেরই আমাদের কি থাকে, দুটি পক্ষ থাকে, সেটি আগে বের করে নিতে হবে। কিভাবে? ঠিক এইভাবে, যেমন কি নিয়ে ব্যবসা শুরু করা হলো, নগদ টাকা, তাহলে নগদান একটি পক্ষ। আর নগদ টাকাটা কে নিয়ে আসলো? মালিক। আমরা জানি মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে যাই কারবারে নিয়ে আসবে তার নাম কি? মূলধন। তাহলে এখানে নগদান সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, আর মূলধন এখানে বৃদ্ধি পাচ্ছে যেহেতু মালিকের নিয়ে আসার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। এরপরে দেখেন ব্যাংক জমা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তার মানে কি? ব্যাংক জমা একটি পক্ষ, তার মানে ব্যাংক হিসাব। আর দেখেন ব্যাংকে এই জমাটা কার? মালিকের। তাহলে মালিকের ওই ব্যাংক জমাকৃত টাকায় ব্যবসায়ী হস্তান্তর করলো, তার মানে মালিক নিয়ে আসলো। আর মালিক যেটা নিয়ে আসে তার নাম কি? মূলধন। তাহলে এটার জন্য আমাদের আসবে কি? মূলধন হিসাব ক্রেডিট। তার মানে ব্যাংক আমাদের এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর মূলধন আমাদের বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট। এরপরে বলা হয়েছে যন্ত্রপাতি 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে যন্ত্রপাতি 40,000, এর জন্য আমাদের কি নিয়ে ব্যবসা শুরু করলো? যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি একটি পক্ষ, আর যন্ত্রপাতি আমাদের সম্পদ, তাহলে যন্ত্রপাতি ডেবিট। আর যন্ত্রপাতি কে নিয়ে আসছে? মালিক। আর মালিক যেটা নিয়ে আসে তার নাম কি? মূলধন। তাহলে আরেকটি পক্ষ হিসাব, আরেকটি পক্ষ হলো এখানে মূলধন হিসাব। আর মূলধন বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তাহলে আমরা এখানে আরেকটি পক্ষ, আরেকটি হিসাব দেখেন 15,000 টাকা ঋণ নিয়ে, মানে শাওমির নিকট থেকে 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তার মানে এই সবগুলো কিন্তু একই তারিখে, মানে 1 তারিখে সংঘটিত হচ্ছে, তাই এইগুলোর জাবেদাই হলো প্রারম্ভিক জাবেদা। এখন দেখেন শাওমির কাছ থেকে যে ঋণ নেওয়া হলো, কি নেওয়া হলো? ঋণ। তাহলে ঋণ একটি পক্ষ, ঋণটা কিসের মাধ্যমে নিচ্ছি? নগদে। তাহলে নগদান একটি পক্ষ, তাহলে আমাদের এখানে নগদান সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট। আর আমরা ঋণ এখানে যেহেতু আমাদের দায়, তাহলে আমাদের এখানে শাওমির ঋণ হিসাব ক্রেডিট। তাহলে শাওমির ঋণ হিসাব ক্রেডিট। তো এখন দেখেন আমাদের দেখেন এই জাবেদা আমরা আলাদা আলাদাভাবে লিখলাম বোঝানোর জন্য। আমরা এই জাবেদাগুলো এখান থেকে আমরা একবারে এখানে অন্তর্ভুক্ত করব। তো কিভাবে? দেখেন এখানে আমাদের নগদান এখানেও আছে, এখানেও আছে। তো নগদান ডেবিট দুই জায়গায় আছে, তাহলে আমরা কি করব? দুইবার না লিখে আমরা একবারে লিখব। তার মানে আমার নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল 25,000, আর ঋণ নিয়ে আসা হলো 15,000, দুইটা মিলে। তাহলে আমাদের এখানে আসবে নগদান হিসাব একবারে, নগদান হিসাব 40,000 টাকা, এখানে নগদান হিসাব ডেবিট। এরপরে দেখেন ব্যাংক হিসাব আছে, তাহলে ব্যাংক হিসাব একটাই আছে, আমরা নগদটা কেটে দিই। ব্যাংক হিসাব আমাদের এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, তাহলে আমরা ব্যাংক হিসাব একবারে লিখলাম ডেবিট। ব্যাংক হিসাব আমাদের এখানে 30,000 টাকা, তাহলে আমরা এখানে ব্যাংক হিসাব 30,000 লিখলাম। এরপরে দেখেন আমাদের ব্যাংক হিসাব চলে গেল। এরপরে আছে যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতিও আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা যন্ত্রপাতিটা এখানে লিখলাম যন্ত্রপাতি হিসাব ডেবিট। যন্ত্রপাতি আমাদের এখানে আছে হলো 40,000 টাকা। এবার দেখেন যন্ত্রপাতিও চলে গেল। এবার দেখেন মূলধন, মূলধন আছে আমাদের এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3 টাকা মিলে আমাদের একবারে আমরা মূলধন বলে লিখতে পারি। তাহলে আমাদের এখানে মূলধন হিসাব আসবে হলো আপনার 95,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো মূলধন হিসাব ক্রেডিট। কিভাবে? মূলধনের বিপরীত যে আইটেমগুলো ছিল নগদ 25,000, ব্যাংক জমা 30,000, 55,000, আর যন্ত্রপাতি 40,000, এই মিলে মোট
95,000 টাকা আমাদের মূলধন হিসাব ক্রেডিট। আর থাকছে আমার কি শাওমির ঋণ হিসাব। তাহলে আমরা শাওমির ঋণ হিসাব আমাদের ক্রেডিট দিকে আছে, তাহলে শাওমির ঋণ হিসাব ক্রেডিট। শাওমির ঋণ হিসাব আমাদের কত টাকা? 15,000 টাকা আমরা এখানে লিখলাম। এরপরে আপনারা সুন্দর করে ব্যাখ্যা লিখবেন, যেহেতু নগদ টাকা, ব্যাংক জমা, যন্ত্রপাতি ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো এটা ছিল ক নাম্বারের উত্তর। এবার খতে দেখেন বলা হয়েছে মোট উত্তোলনের পরিমাণ ও ভ্যাট হিসাবের যে নির্ণয় করো। তো উত্তোলন বলতে সাধারণত আমরা বুঝি মালিক তার নিজের প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য হোক বা নগদ হোক যা কিছুই নিজের প্রয়োজনে নিয়ে যাবে সেটাই হলো তার উত্তোলন। আর ভ্যাট হিসাবের যে নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে ভ্যাট হিসাবের খতিয়ান করে আমরা যে নির্ণয় করব। তো শুরু করা যাক। প্রথমে 10 তারিখ দেখেন, মার্চ 10 তারিখে ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন। তাহলে ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন করছেন কত টাকা? 2500 টাকা। তাহলে আমরা এখানে লিখব মার্চ 10, 2023, মার্চ 10 আমরা লিখব নগদ উত্তোলন, নগদ উত্তোলন 2500 টাকা। এরপরে দেখেন বলা হয়েছে 21 তারিখে যে মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ। তার মানে মালিকের একটা ব্যক্তিগত ঋণ ছিল, সেটা কারবার থেকেই পরিশোধ করা হচ্ছে। তার মানে এটাও একটা ব্যক্তিগত ঋণ পরিশোধ, মানে ব্যক্তিগত খরচ মেটানো হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব যে মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ, মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ। 3,700 টাকা। এরপরে দেখেন 26 তারিখে বলা হয়েছে ছেলের স্কুলের বেতন প্রদান। তো এটাও একটা ব্যক্তিগত খরচ। তাহলে আমরা এখানে লিখব ছেলের স্কুলের বেতন প্রদান, ছেলের স্কুলের বেতন প্রদান। ছেলের স্কুলের বেতন প্রদান এখানে 3,000 টাকা। তাহলে এবার আমরা মোট উত্তোলন পাচ্ছি এগুলো যোগ করে, অর্থাৎ 9,200 টাকা। তাহলে মালিকের মোট উত্তোলনের পরিমাণ এখানে 9,200 টাকা। এবার দেখেন ভ্যাট চলতি হিসাব করতে বলা হয়েছে। তো ভ্যাট এখানে আমাদের 5 তারিখ লেনদেনেই ভ্যাট আছে, যেখানে বলা হয়েছে যে ভ্যাট সহ পণ্য ক্রয়। তো মনে রাখবেন, কোনো টাকার যদি ভ্যাট সহ থাকে তাহলে আমরা ভ্যাট বের করতে হলে সেই টাকার উপর 15 দিয়ে গুণ, 115 দিয়ে ভাগ। কেন? কারণ আমরা জানি ভ্যাট বলতে সাধারণত আমরা 15% বুঝি, আর 15% মানে হলো 100 টাকায় 15 টাকা ভ্যাট। তাহলে ভ্যাট সহ কত? 115। এখন যদি আমি এখান থেকে ভ্যাট সহ 115 যদি হয়, তাহলে ভ্যাট কত? 15 টাকা। এবার ভ্যাট সহ যদি 1 টাকা হয়, তাহলে ভ্যাট কত? 15 ভাগ 115। আর ভ্যাট সহ কত টাকা দেওয়া আছে দেখেন, আমরা ঐকিক নিয়মে এইভাবে আমরা এটা বুঝে নিতে পারি। ভ্যাট সহ আমাদের এখানে 23,000 টাকা দেওয়া রয়েছে। তাহলে যদি ভ্যাট সহ 23,000 টাকা হয়, তাহলে ভ্যাট কত? তাহলে দেখেন 15 ভাগ 115 আর গুণ এই 23,000। এইভাবে আমরা ভ্যাট, যখন ভ্যাট সহ থাকবে তখন আমরা ভ্যাট বের করে নেব। তো এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে আমরা এখানে 3,000 টাকা পাচ্ছি। তার মানে আমাদের ভ্যাট হলো 3,000। এবার আমাদের কি করতে হবে? আমরা জানি খতিয়ান করতে হলে প্রথমে আমাদের জাবেদা করে নিতে হবে। আর জাবেদা করলে আমাদের এখানে আসবে হলো ক্রয় হিসাব। যেহেতু ভ্যাট সহ পণ্য ক্রয়, তাহলে কি করা হলো? ক্রয় করা হলো। তাহলে ক্রয় একটা পক্ষ। যদি ভ্যাট 3,000 হয়, তাহলে ক্রয় কত? আমি এখানে রাফে জাবেদাটা করে দিই। তাহলে ক্রয় আমাদের কত? 20,000। তাহলে ক্রয় হিসাব আমাদের এখানে খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট। আর কি পরিশোধ করা হচ্ছে? ক্রয়ের সাথে ভ্যাট। তাহলে আমাদের এখানে ভ্যাট চলতি হিসাব বা ভ্যাট চলতি হিসাব বা ভ্যাট 3,000 টাকা ডেবিট। আর একবারে আমরা পরিশোধ করছি নগদে, তার মানে 23,000 টাকা আমার নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেনের আমাদের জাবেদা আসছে ক্রয় হিসাব, খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট। ভ্যাট চলতি হিসাব আমাদের এখানে খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট। আর নগদান হিসাব আমার সম্পদ হ্রাস পাচ্ছে ক্রেডিট। এবার খতিয়ানের নিয়ম আমরা সবাই জানি যে হিসাব করব, দেখেন আমরা এখানে ভ্যাট হিসাব করছি। তাহলে আমাদের প্রথমে আগে আমরা এখানে তারিখ লিখে নিই 2023, এরপরে মার্চ 5 তারিখ। যেহেতু এখানে ভ্যাট ডেবিট দিক আছে, আমরা খতিয়ানের নিয়ম জানি যে হিসাব যেদিকে থাকবে তার বিপরীত এন্ট্রি সেই দিকে লিখতে হবে। তার মানে ভ্যাট এখানে আমরা করছি ভ্যাট চলতি হিসাব, তার বিপরীত এন্ট্রি কি? নগদান। তাহলে আমরা প্রথমে নগদান লিখে নেব।
তার মানে বিপরীতে এটি লিখবো। আর টাকা লিখবো ভ্যাট কোন দিকে আছে, ডেবিট দিকে, তাহলে আমরা ডেবিট দিকে টাকাটা লিখবো। মনে রাখবেন যে হিসাব করব সেই হিসাব যেদিকে সেদিকে টাকা, কিন্তু হিসাবভুক্ত করব বিপরীতটা, তার মানে নগদান হিসাব। তাহলে আমাদের এখানে 3000 টাকা আমরা ডেবিট দিকে, যেহেতু ভ্যাট এখানে আমার ডেবিট আছে তাই ডেবিট দিকে টাকা লিখলাম, সঙ্গে সঙ্গে এইটা আমরা ডেবিট জেরে টাকা লিখবো। আমাদের আর কোনো লেনদেন নেই, তাই আমাদের এইটাই হলো আমাদের ব্যালেন্স বা জের। এটাই হলো আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে 5, 18, 21 ও 31 তারিখের লেনদেনগুলির জাবেদা দাখিলা দাও। তো জাবেদা করতে হলে আমাদের প্রথম যে কথা মনে রাখতে হবে যে প্রথমে প্রত্যেকটা লেনদেনের আমাদের পক্ষ বের করে নিতে হবে। এরপরে দেখতে হবে ওই পক্ষগুলো কোন হিসাবের অন্তর্ভুক্ত এবং দেখতে হবে সেটা বাড়ছে না কমছে। এরপর দেখতে হবে ওটা বাড়লে কি হয়, ডেবিট না ক্রেডিট। যেমন ধরেন এখানে 5 তারিখে বলা হয়েছে ভ্যাট সহ পণ্য ক্রয়। তো কি করা হলো, ক্রয় করা হলো, তাহলে ক্রয় একটা পক্ষ, সাথে ভ্যাট পরিশোধ করা হলো, তাহলে ভ্যাট আর একটা পক্ষ। তো এখানে আমাদের পক্ষ আসছে দেখেন 3টা, ক্রয় একটা পক্ষ, যেহেতু সাথে ভ্যাট পরিশোধ করছি তাহলে ভ্যাট চলতি হিসাবে একটি পক্ষ। আর কিসে পরিশোধ করা হচ্ছে, নগদে, তার মানে একত্রে ওই নগদ ক্রয়ের টাকা আর ওই ভ্যাটের টাকা একত্রে আমরা নগদান হিসাব এখানে আরেকটি পক্ষ। এবার দেখতে হবে ক্রয় আমাদের এখানে খরচ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, ভ্যাট আমাদের এখানে খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর নগদ আমাদের এখানে সম্পদ, যখন আমি পণ্য ক্রয় করছি তখন আমার কারবার থেকে নগদ থেকে হ্রাস পাচ্ছে আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা এখানে দেখেন প্রথমে 2023 মার্চ 5 তারিখ, তাহলে আমরা এখানে একটি পক্ষ হলো ক্রয় হিসাব, একটি পক্ষ হলো ভ্যাট চলতি হিসাব বা ভ্যাট হিসাব, আর একটি পক্ষ হলো নগদান হিসাব। এখানে যেহেতু ক্রয় হিসাব খরচ আর এই লেনদেনের ফলে আমার খরচ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, ভ্যাট চলতি হিসাব আমার খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর এই দুইটা মিলে একত্রে আমার নগদান হিসাব ক্রেডিট। তো দেখেন আমরা যেহেতু ভ্যাট সহ ক্রয় করেছিলাম একত্রে 23,000 টাকা, আর আমি খতে এটা দেখাইছি যে আমাদের এখানে যদি ভ্যাট সহ থাকে তাহলে ভ্যাট বের করার নিয়ম হলো 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ, কারণ আমরা জানি ভ্যাট 15%। তাহলে আমাদের এখানে ভ্যাট বাদে ক্রয় হিসাব 30,000, আর ভ্যাট আমরা 20,000, আর ভ্যাট আমাদের এখানে 3,000, আর ভ্যাট সহ একত্রে আমাদের নগদান 23,000। এরপরে আমরা ব্যাখ্যায় লিখবো যে ভ্যাট সহ পণ্য ক্রয়, যেহেতু ভ্যাট সহ পণ্য ক্রয়, আমি এটা লিখছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি, যেহেতু এখানে ব্যাখ্যার প্রয়োজন নেই এমন কথা বলা নেই, তার মানে আমাদের ব্যাখ্যা দিতে হবে। এরপরে দেখেন 18 তারিখে বলা হয়েছে যন্ত্রপাতি সংস্থাপন বাবদ পরিশোধ। তো যন্ত্রপাতি সংস্থাপন বাবদ পরিশোধ বলতে যন্ত্রপাতি একটি কি সম্পদ। তো মনে রাখবেন কোনো স্থায়ী সম্পদ ক্রয় থেকে ঠিক ব্যবহারের আগ পর্যন্ত যত খরচ হবে ওই সম্পদ বলেই লিখতে হবে। তার মানে হলো যে স্থায়ী সম্পদ এর অন্তর্ভুক্ত করে ওইটা স্থায়ী সম্পদ বলেই লিখতে হবে। আর এখানে যেহেতু স্থায়ী সম্পদ ক্রয় বা এরকম কিছু বলা নেই, তা আমাদের বুঝে নিতে হবে যে এই স্থায়ী সম্পদ আমরা আগের তারিখে দেখেন 16 তারিখে বলা হয়েছে চেকে যন্ত্রপাতি ক্রয়, তার মানে বুঝে নেওয়া হচ্ছে যে ওই যন্ত্রপাতিটি আমরা এখন সংস্থাপন করছি। আর তাছাড়াও আমরা পুরাতন হোক বা নতুন হোক যখনই সংস্থাপন করব তখনই বুঝতে হবে যে এটা এখনই কেনা হলো, তার মানে ক্রয় করা হলো, তার মানে ক্রয়কৃত যন্ত্রপাতি আমরা সংস্থাপন করছি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে ব্যবহারের আগ মুহূর্ত পর্যন্ত যত খরচই হোক না কেন কোনো স্থায়ী সম্পদের পিছনে ওই সম্পদ বলে আমরা হিসাবভুক্ত করব। তার মানে এখানে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় একটি পক্ষ, তার মানে যন্ত্রপাতি হিসাব একটি পক্ষ, আর একটি পক্ষ কিসে পরিশোধ করা হচ্ছে, নগদে, তাহলে নগদান আর একটি পক্ষ। তো যন্ত্রপাতি আমাদের এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাহলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর যন্ত্রপাতি সংস্থাপন করছি আমরা এখানে নগদে, তাহলে আমাদের নগদ টাকা সম্পদ, আর সম্পদই হ্রাস পাচ্ছে তাই নগদান হিসাব আমাদের এখানে ক্রেডিট। তাহলে আমরা এবার লিখবো যেহেতু যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় বাবদ পরিশোধ করা হলো 5,000 টাকা। ব্যাখ্যা আবার শোনেন, যেহেতু যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় পরিশোধ করা হলো। এবার দেখেন 18 তারিখের পরে 21 তারিখে বলা হয়েছে মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো। মনে রাখবেন মালিকের নিজের প্রয়োজনে যা কিছুই কারবার থেকে নেওয়া হোক না কেন সেটার নাম উত্তোলন। সেটা হতে পারে স্ত্রীর গয়না ক্রয়, হতে পারে বাড়ির বাজার খরচ, হতে পারে ছেলেমেয়ের স্কুলের বেতন পরিশোধ। এখানে যে বলা হয়েছে যে কি মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ, তার মানে ব্যক্তিগত একটা ঋণ করা ছিল সেটা পরিশোধ করা হচ্ছে। তাহলে এখানে ব্যক্তিগত ঋণ তার মানে উত্তোলন, ওই যে আগে বলেছি কি কাজে ব্যবহার করা হচ্ছে এটা বিষয় না, আমি ব্যক্তিগতভাবে মানে নিজের প্রয়োজনে কারবার থেকে নিচ্ছি মানেই উত্তোলন। তাহলে উত্তোলন একটি পক্ষ, তাহলে আমাদের এখানে উত্তোলন একটি হিসাব, তার মানে উত্তোলন আমাদের বৃদ্ধি পাচ্ছে, উত্তোলন ডেবিট,
আর যেহেতু উত্তোলন করা হচ্ছে কি নগদ টাকা, তার মানে নগদ টাকা দিয়েই তো আমি ঋণ পরিশোধ করছি, তার মানে আমাদের এখানে কারবার থেকে নগদ টাকা এর হ্রাস পাচ্ছে, আর নগদ সম্পদ হ্রাস পেলে কি হয় ক্রেডিট। তাহলে আমাদের এখানে উত্তোলন ডেবিট আর 3700 টাকা, আর নগদান ক্রেডিট 3700 টাকা। আমরা ব্যাখ্যায় লিখব যেহেতু ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো। এরপরে 21 তারিখের পরে দেখেন 31 তারিখে আসবাবপত্র ক্রয় 1800 টাকা, ভ্যাট প্রদান 15%। মনে রাখবেন কোনো স্থায়ী সম্পদ ক্রয়, আমি একটু আগেই বলেছি যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে যদি তার পেছনে যে ধরনের খরচই করা হোক না কেন ব্যবহারের আগ মুহূর্ত পর্যন্ত সব আমরা ওই সম্পদ বলেই লিখব। তো এখানে দেখেন আসবাবপত্র ক্রয় 1800 টাকা এবং ভ্যাট প্রদান 1500, কিন্তু এই ভ্যাটটা কিন্তু আলাদা, ওর ভিতরে অন্তর্ভুক্ত না। তাহলে বলা থাকতো যে আসবাবপত্র ক্রয় ভ্যাট সহ এত টাকা, কিন্তু এরকম কথা বলা নেই। তার মানে আসবাবপত্র কিনেছি আমি 1800 টাকা দিয়ে এবং সাথে ভ্যাট প্রদান করতে হবে আমার 15%। তো 1800 টাকার 15% করলে হবে আমাদের 270 টাকা। তার মানে আমরা ভ্যাট সহ ক্রয় করছি এখানে 1800 আর 270, তার মানে 2070 টাকা দিয়ে। তাহলে আমরা এখানে লিখবো আসবাবপত্র কি ক্রয় করা হলো আসবাবপত্র। তাহলে আসবাবপত্র 31 তারিখ, তাহলে আসবাবপত্র একটি পক্ষ, আসবাবপত্র হিসাব একটি পক্ষ যেটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর আসবাবপত্র আমরা ক্রয় করছি কিসে নগদে। তাহলে আমার নগদান আরেকটি পক্ষ যেটা সম্পদ, আমার সম্পদের হ্রাস পাচ্ছে, তার মানে আমি আসবাবপত্র ক্রয় করছি তাকে টাকা পরিশোধ করছি, তার মানে আমার কারবার থেকে নগদ টাকা কমে যাচ্ছে, আর নগদ টাকা কমে গেলে আমাদের কি হবে সম্পদের হ্রাস পাচ্ছে, তার মানে ক্রেডিট হবে 2070 টাকা। আর এখানে আমাদের ব্যাখ্যা লিখতে হবে যেহেতু আসবাবপত্র ক্রয় করা হলো সাথে ভ্যাট পরিশোধ করা হলো। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।